আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অ্যাডভোকেট আবুল কালাম বলছিলাম। আমি ইনশাল্লাহ আজকে কথা বলবো একটি আলোচিত ঘটনা লক্ষ্মীপুর রাজীবপুরে পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে। আপনারা অনেকেই জানেন যে একজন ইমাম সাহেবকে হত্যা করা হয়েছে বলে পরিবার থেকে অভিযোগ আনা হয়েছে এবং মামলা করা হয়েছে। ইমাম সাহেবের নাম হলো মাওলানা কাউসার আলম মিলন। এই ঘটনার অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথমত বিষয় হলো এই মাওলানা কাউসার আলম সাহেবকে হত্যার মধ্য দিয়ে আমি নাম ধরেই বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুনের সেঞ্চুরি করেছে। আমরা মোটামুটিভাবে ক্রিকেট যেহেতু আমাদের দেশে জনপ্রিয়, সেই ধারাবাহিকতা আমরা বলতে পারি যে সেঞ্চুরি শব্দটা তো সবাই জানি। যদিও সেঞ্চুরি হলে উল্লাস হয়, আতশবাজি হয়, কেক কাটা হয়, অনেক কিছুই হয়। যদিও এটা অপকর্ম বা খারাপ কাজ, খুনের মতো একটা ঘটনা। এটা এখানে এই জাতীয় কোনো কিছু ঘটার কোনো সম্ভাবনা নাই। যদিও রেকর্ড আছে এরকম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তখনকার এক নেতা মানিক, সে এরকম দর্শনে সেঞ্চুরি করে সে উৎসব করেছিল। তো এখানে যদিও আমরা এই জাতীয় কোনো কিছু দেখি নাই, তবে মাওলানা কাউসার আলম মিলনকে হত্যার মধ্য দিয়ে বিএনপি তার 100তম খুনের ঘটনা এখানে পরিসমাপ্তি ঘটিয়েছে। যদিও লক্ষ্মীপুরে এর আগে 2টি খুন হয়েছে বিএনপি নিজেদের দুই পক্ষের মধ্যে। এর মধ্যে একজন ছিলেন স্পেন প্রবাসী, তার সম্ভবত 1 সপ্তাহখানেক পরে ফ্লাইট ছিল। তিনিও সেই মারামারিতে অংশগ্রহণ করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তো যদিও অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 9 মাসে বিএনপির 100 খুন, নিজেরা এবং নিজেদের বাইরের লোকদেরকে। আমরা যদি আওয়ামী লীগের দিকে যদি তাকাই, যদিও আমি গুগলে খোঁজ করে আওয়ামী লীগের হাতে গত 15 বছরে কত লোক মারা গেছে এই জাতীয় কোনো ওইভাবে পরিসংখ্যান আমি পাই না, হয়তো বা আরও লম্বা সময় ধরে খুঁজলে পাইতাম। তবে একটা হিসাব পাওয়া গেছে যে আওয়ামী লীগের এই 15 বছরে প্রায় 60,000 খুন হয়েছে। সেটা আওয়ামী লীগ করেছে বা অন্যান্য দলও করেছে। তো এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হলো 1926 জন আশকের তথ্য অনুযায়ী 1926 জন লোককে বন্দুকযুদ্ধের মাধ্যমে হত্যা করা হয়েছে। তার মানে হলো ক্রসফায়ার। এবং এসব হত্যাকাণ্ডের পরে পুলিশের বক্তব্য ছিল এরকম যে তাকে নিয়ে উদ্ধার অভিযানে যাওয়ার সময় বন্দুকযুদ্ধে সে মারা গেছে। ম্যাক্সিমাম বক্তব্যের সময় ছিল ঘটনা বর্ণনা ছিল এরকম। তো এর জন্য আসলে সারা বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো এবার তীব্র নিন্দা জানিয়েছে। আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। আমরা কাউসার মিলনের ঘটনায় চলে আসি। এখানে এরকমভাবে ঘটনাটা এরকম, আমি গতকালকে গিয়েছিলাম আমার কিছু বড় ভাই সহকারে মাওলানা কাউসার আলম সাহেবের কবর জিয়ারত করেছি, তার পরিবারের সাথে কথা বলেছি। তো ওনার সম্ভবত 5 মেয়ে 1 ছেলে। ছেলের সাথে কথা হয়েছে, মেয়েদের জামাইয়ের সাথে কথা বলেছি, কাউসার আলম মিলন সাহেবের ভাইদের সাথে কথা বলেছি, প্রতিবেশীদের সাথে কথা বলেছি। সেখানে আসামিরা মাদকসেবী, মামলার বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা আছে কিনা এটা সুনির্দিষ্টভাবে আমি এখানে জানতে পারি নাই, যেহেতু মামলাটা সদর থানায় রেকর্ড হয়েছে। তদন্তকারী কর্মকর্তা তাদের তাদের প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেটা তারা নিয়ে আসবে। যদিও দর্শনের একটা মামলা আছে বলতে একজন আসামির বিরুদ্ধে একজন বলছিলেন, তবে আমার কাছে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য নাই। এবং তারা ওখানে মিলন সাহেবের বাড়ির পাশে একটা ব্রিজ আছে, সেখানে আসামিরা মাদক সেবন করতে বলে এই জাতীয় কথা আমরা শুনেছি। আর এখানে মূলত ঘটনার সূত্রপাত বা শুরুর দিকে যে বিষয়টা সেটা হলো গিয়ে মাওলানা সাহেব তাদেরকে নিষেধ করতেন বা মসজিদে আলোচনা করতেন, এটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় হলো গিয়ে এই মাওলানা সাহেবের এক ভাতিজা স্বভাব দোষে পাশে একটা টিউবওয়েলের কল চুরি করেছিল।
পরে এটা যখন জানাজানি হয়, ভাতিজা তখন গ্রাম থেকে চলে যায়। তখন কাউসার সাহেবের, মামা সাহেবের ভাই বিষয়টা জানতে পেরে উনি করেন কি নিজ উদ্যোগে একটা টিউবওয়েল কিনে ওখানে বসিয়ে দেয়। আমরা যতটুকু জেনেছি যে মাওলানা সাহেব এবং তার পরিবারের সদস্যরা সবাই খুব শান্তিপ্রিয়, কখনো কারোর সাথে কোনো ঝামেলায় ওনারা যেতেন না। তো যেহেতু ওনার ছেলের বিরুদ্ধে মানে মাওলানা সাহেবের ভাতিজার বিরুদ্ধে কল চুরির অভিযোগ আনা হয়েছে, তখন তিনি করলেন কি এই নিজেই কল কিনে এনে ওটা স্থাপন করে দিলেন। তাহলে আমরা বুঝলাম কি যে কল চুরির ঘটনায় উনি এটাকে একদম মাটি চাপা দিয়ে দিলেন, একটা সুষ্ঠু সুন্দর সমাধান করে দিলেন। পরবর্তী ঈদ মৌসুমে ভাতিজা যখন গ্রামে আসলেন তখন এই যে রিয়াজ এক নম্বর যে আসামি বা আরও যারা আছে তারা তাকে পাকড়া করে তাকে মারধর করে। এটা দেখে কাউসার সাহেবের ছেলে সামির সে তাকে বাঁচাতে যায়, গেলে তাকেও মারধর করে। কাউসার সাহেবের ভাইয়েরা যায়, তাদেরকেও মারধর করে। কাউসার সাহেব ঘর থেকে জানালা দিয়ে দেখে যে ওদের মারধর করতেছে, তখন কাউসার সাহেব নিজেই যান। নিজে গেলে এই এক নম্বর আসামির হাতে লোহার রড ছিল, এক নম্বর আসামি এই কাউসার সাহেবকে বেধড়ক মারধর করে। অন্যান্য আসামির যারা ছিল তারাও মারধর করছে। এই হলো ঘটনার সূত্রপাত। এখানে এই যে আসামিরা এই যে দিকে মারধর করছে, এই মারধর করার যে সাহসটা তারা পাইছে সেটা হলো কামাল মেম্বার নামে এক লোক ছিল, উনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। উনি তাদেরকে উস্কানি দিয়েছিলেন যে মার কিছু হবে না, আমরা আছি, এরা কি করবে, এদের আর পাওয়ার কি, এই জাতীয় কথা তো আমরা এলাকাবাসীদের কাছ থেকে আমরা জানছি। এখন মারধর করার পরে এই যে ভাতিজা যে ওর মাথায় না, ভাতিজা না, সম্ভবত ভাতিজার বাপের বা মামা সাহেবের ভাইয়ের মাথায় একটা আঘাত হয়। আঘাতে প্রায় মাথা ফেটে যায় এবং 5 থেকে 6টা সেলাই লাগে। তো যাক ওদের যখন হাসপাতালে নিয়ে যায়, সবাই যখন চিকিৎসা নিয়েছিল, তখন আসামিরা কিন্তু আবার দলবল নিয়ে সদর হাসপাতালে তারা মানে ঘুরঘুর করে বা তাদেরকে অ্যাটাক করবে বা এই জাতীয় কিছু একটা। তখন তারা করে কি চিকিৎসা নিয়ে তারা বাসায় চলে আসে। পরের দিন দেখলো যে পুলিশ আসলো। কেন আসলো? এই যে আসামিরা যারা মারধর করেছে তারা থানায় অভিযোগ দিয়েছে। পুলিশকে একদিন পরেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে যে পরিস্থিতি দেখার জন্য। পুলিশে দেখলো যে যারা অভিযোগ দিয়েছে তারা সবাই সুস্থ সবল, আর যাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে তারা সবাই অসুস্থ, কারো হাত ব্যথা, মাথাতে সেলাই, কারো ঘাড়ে ব্যথা, অচেতন অবস্থায়। এর মধ্যে আতঙ্ক, তখন পুলিশ চলে যায়। মাওলানা সাহেবের অবস্থা বেগতিক হতে থাকে আস্তে আস্তে। পরবর্তী তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। তার যতটুকু আমরা জেনেছি তার এটা পোস্টমর্টম রিপোর্টে পুলিশের ময়নাতদন্ত, সুরতওয়াল সকল রিপোর্টগুলো আসলে তখন বলা যাবে যে ওনার এই ঘাড়ে যে মানে এতগুলো আঘাত করা হয়েছে যে এই আঘাতগুলোতে কারণে মূলত ওনার মৃত্যু হয়েছে বলে আমরা যতটুকু বুঝতে পারছি। যে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উনি হাসপাতালে ইন্তেকাল করেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এখানে এই যারা হত্যাকাণ্ড বা এই যে মারপিট করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, এরা কিন্তু পরবর্তীতে আবার দলবল নিয়ে ওখানে মিছিলে করেছে বাড়ির আশেপাশে, যে ওদের চামড়া তুলে নেব আমরা। এবং এই যে মিছিল করেছে এটা ভিডিও নাকি আছে, যদিও আমার কাছে নাই, আমি এটা সংগ্রহ করতে পারি নাই। এটা আশা করতেছি হয়তো বা তদন্তকারী কর্মকর্তা এগুলো উনি সংগ্রহ করবেন, সংগ্রহ করে উনি এগুলো রেকর্ড করে এগুলো জমা দেবেন। এর পরবর্তীতে আমরা দেখলাম যে পুলিশও মামলা নিচ্ছে না। সর্বশেষ মামলা হলো, অনেকের বিরুদ্ধে আসামি করা হলো, এবং যাদেরকে আসামি করা হয়েছে তারা সবাই বিএনপির লোকজন। এবং বিএনপির লোকজন এদের যেমন 1 নম্বর আসামি রিয়াজ উদ্দিন, তিনি ওই স্বেচ্ছাসেবক দলের সভাপতি 13 নম্বর ওয়ার্ডের। এবারে সোহাগ আছেন, উনি যুবদল নেতা। এখানে অনেকে বলতেছেন যে ভাই একটা দলের লোক তো অপরাধ করতে পারে। আবার আমাদের বিএনপি ভাইয়েরা যে কথা সবচেয়ে বেশি বলে সেটা হলো এত বড় দল, এখন এত বড় দল 9 মাসে অন্যান্য দলে কারো কোনো হত্যাকাণ্ড ঘটে নাই, ছোটোখাটো দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, কিন্তু আপনার 9 মাসে আপনি আজকে সহকার সম্মত 103, আপনি 9 মাসে 103 জন মানুষকে মেরে ফেললেন। এখন এত বড় দল এটা বলে কি আমরা এটাকে বোঝাতে দিতে পারি, আমরা কি লাইসেন্স দিতে পারি যে যেহেতু এত বড় দল সেহেতু কি এখানে হত্যাকাণ্ড হতেই পারে, এক মানুষ মরতেই পারে,
তার হাতে মানুষ মরতেই পারে। এটা কি বৈধতা দেওয়া সম্ভব? এটা বৈধতা দেওয়া যায়? এটা কোনো সুস্থ বিবেক বোধ সম্পন্ন লোকের পক্ষে সম্ভব? আমরা জানি না ময়নাতদন্তে কী রিপোর্ট আসে, যেহেতু মামলাটি তদন্তাধীন, আসামিরা পলাতক। এটা সুষ্ঠু তদন্ত হলে আমরাও চাই সুষ্ঠু তদন্ত হোক। এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারটা হোক। আমরা অতীতেও দেখেছি ছাত্রলীগের নেতা কর্মীদের দেখেছি, বা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের, যে ভিন্ন মতের কাউকে পেলে তারা মারধর করতো। আবরারের ঘটনা আছে, বিশ্বজিতের ঘটনা আছে। তারা লাইসেন্স পেয়ে গিয়েছিল যে কোনোভাবে মারলেই হলো, তাদের প্রভাব বিস্তার করতে হবে। এখন আওয়ামী লীগের বড় দল, তাদের দিয়ে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটবেই। বিএনপি বড় দল, বিচ্ছিন্ন ঘটনা ঘটবেই। এটা বলে কি এগুলোকে লাইসেন্স দেওয়া যাবে? আদৌ সম্ভব? আদৌ সম্ভব না। আমরা এগুলোর তীব্র নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাবো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক যে তথ্য সেটা চলে আসুক। আর যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, তাদের উপযুক্ত বিচার হোক। আমাদের কাছে আরও তথ্য আছে, আমরা জেনেছি যে উক্ত ঘটনার পরবর্তীতে এই আসামি যখন মামলা করতে যায়, তখন তাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তাদেরকে পরামর্শ দেয়, যা তোমরা গিয়ে মামলা করো। পরবর্তী লোকটা যখন মারা গেল, তখন এই আসামিরা লক্ষ্মীপুর জেলার শীর্ষ নেতাদের এক বাসায় নাকি তারা আবার গোপনে মিটিং করেছিল যে পরিস্থিতি কোন দিকে যাওয়া যায়। আজকে যদিও বিএনপির আহ্বায়ক, লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক সজিন চৌধুরী আনি, উনি সংবাদ সম্মেলন করেছেন। উনি বলছেন যে এটা স্বাভাবিক মৃত্যু। তো এটা দেখা যাক, আমরা ময়নাতদন্ত রিপোর্টে কী আসে, পুলিশের তদন্তে কী বেরিয়ে আসে, আসলে ঘটনা কোন দিকে যায়। তবে আসামিদের ব্যাপারে যতটুকু খোঁজখবর পাওয়া গেছে, তারা সবাই মাদকসেবী ছিলেন। আমি জানার মধ্যে 10 জনের মামলা আছে, যদিও আমার কাছে কোনো রেফারেন্স নাই। এটা তদন্তকালীন কর্মকর্তার রিপোর্টে এটা প্রকাশিত হবে। আমরা চাই বিএনপির হাতে, বিএনপির লোক কেন বা বাহিরের লোক কেন, কেউ যেন কোনো মারা না যায়। আমরা প্রশাসনের কাছে আহ্বান রাখতে চাই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যাতে না ঘটে। আমরা আওয়ামী লীগের হাতে, আওয়ামী লীগের লোক খুন আমরা ঘটনা জানি। আমরা নরসিংদীর পৌর মেয়র লোকমানের কথা জানি। আমরা মিল্কি হত্যাকাণ্ডের ঘটনা জানি। আমরা চট্টগ্রাম মিরেশ্বরে সম্ভবত একরামের ঘটনা জানি। তো যার পরিবারের লোক মারা যায় তারাই জানে এর কষ্ট কতটুকু। লম্বা সময় হয়ে গেছে। আশা করতেছি আপনারা এই আমার বক্তব্যে বা আমার কথাগুলো আপনারা কাউসার মিলন সাহেবের পুরো একটা ওভারভিউ আপনারা পেলেন। এবং আমার যতগুলো কথা, সকলগুলো কথা আমার একটাও বানানো কোনো কথা না। এটা তাদের পরিবারের সাথে কথা বলে, এলাকাবাসীর সাথে কথা বলে আমি এই তথ্যগুলো জেনেছি। পাশাপাশি তারা যে মামলা করেছেন সেই মামলার ইজাহারে এই জাতীয় বক্তব্য আছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমার এই মাতৃভূমি যেনতে আর একটাও খুন না হয়, কারো যেন মায়ের বুক খালি না হয়, কেউ যেন বাবা হারা, স্বামী হারা না হয়, কেউ যেন ভাই হারা না হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।